জয় হিন্দ বন্ধুরা, আপনারা সবাই জেনে গেছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। হ্যাঁ বন্ধুরা, ইরানের সর্বোচ্চ নেতা এমনকি সারা বিশ্বের শিয়া মুসলিম সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় পথ প্রদর্শক আয়াতুল্লাহ আলী খামেনি এখন আর এই পৃথিবীতে নেই। এই ভয়াবহ খবরের সত্যতা স্বয়ং ইরানি সরকার এমনকি সে দেশের সরকারি টেলিভিশন চ্যানেলগুলো নিশ্চিত করেছিল। শুধু তাই নয়, ইরানি সরকার দেশ জুড়ে 40 দিনের পূর্ণ শোকযাত্রার ঘোষণা করেছে, এমনকি সেই সঙ্গে 7 দিনের সরকারি ছুটিরও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। আর বিশ্বাস করুন, এই ঘটনা পুরো বিশ্বের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি ঐতিহাসিক মোড় হিসেবে প্রমাণিত হতে চলেছে। কারণ আলী খামেনি মোটেও কোনো সাধারণ নেতা ছিলেন না। তিনি ইরানের সুপ্রিম লিডার তো ছিলেনই, কিন্তু বিশ্বের যেখানে শিয়া মুসলিমরা বসবাস করেন তারা তাকে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা মানতেন। আর এর জলজান্ত প্রমাণ আপনারা নিজেরাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কারণ ভারতের কাশ্মীর অঞ্চলে যেখানে বিপুল সংখ্যক শিয়া মুসলিম জনসংখ্যা রয়েছে, সেখানে বিশাল প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়ে গেছে। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে মানুষ কালো পতাকা নিয়ে রাস্তায় নেমে এসেছে। সেমভাবে লখনৌ, হায়দ্রাবাদের মতো শহরগুলোতে আজকে আপনারা এই ধরনের বিক্ষোভ দেখতে পেয়েছেন। কারণ এটি সত্যি খুব বড় একটা চমকপ্রদ ঘটনা। আলী খামেনি প্রায় 35 বছর ধরে ইরানের ওপর অখণ্ড শাসন করেছেন। এমনকি তার এই পুরো শাসনকালের মধ্যে আমেরিকার 7 জন আলাদা আলাদা রাষ্ট্রপতি ক্ষমতায় এসেছেন। আর সেই 7 জনই খামেনিকে নিশানা করার আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছেন। অবশেষে ডোনাল্ড ট্রাম্প এই অভিযানে সফলতা অর্জন করেছেন। এখন প্রশ্ন ওঠে যে খামেনিকে আসলে মারা হলো কিভাবে। স্ক্রিনে আপনারা মন দিয়ে দেখুন, এটি সেই কম্পাউন্ড যেখানে আয়াতুল্লাহ আলী খামেনি তার সবচেয়ে কাছের মানুষ আর পরিবারের সাথে মাটির অনেক গভীরে তৈরি একটি নিরাপদ বাংকার থেকে নিজের পুরো অপারেশনকে চালাচ্ছিল। ঠিক এই কারণে আমেরিকা ইসরায়েলের সাথে মিলে সবচেয়ে প্রথম আর সবচেয়ে মারাত্মক হামলা এই কম্পাউন্ডের ওপরেই করেছে। এমনকি সেখানে একটি নয়, দুটি নয়, 3টি GBU-43 বাংকার ব্লাস্টার বোমাকে ফেলা হয়, যে সম্পর্কে এর আগে আমি আপনাদের ভিডিও দিয়ে জানিয়ে দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি GBU-43 বাংকার ব্লাস্টার বোম কি। না দেখে থাকলে দেখে নিন। তবে যেসব মানুষের এই বোমাগুলোর বৈশিষ্ট্য জানা নেই, তাদের হালকা করে আবারও বলে রাখি যে এই বোমাগুলো এতটাই বিপজ্জনক, এমনকি এতটাই শক্তিশালী যে যদি কোনো মানুষ মাটির 300 মিটার গভীরতায় লুকিয়ে থাকে তবুও সে বাঁচতে পারবে না। এই বোমাগুলো প্রথমে 300 মিটার পর্যন্ত মাটি চিরে ভেতরে ঢোকে, তারপর সেখানে বিস্ফোরণ ঘটায়। এর ফলে এগুলোর প্রভাব আরও গভীরে পৌঁছে যায়। আপনারা নিজেরাই ভাবুন, অলিম্পিকে তো মাত্র 100 মিটার দৌড় হয়, এখানে তো বোমাগুলো 300 মিটার গভীরতা পর্যন্ত নিজের পথ তৈরি করে নেয়। তাই আপনি যতই গভীরে এই শক্তিশালী বাংকার তৈরি করুন না কেন, এর হাত থেকে বেঁচে ফেরা অসম্ভব। খামেনিও এইরকম একটি বাংকার উপস্থিত ছিল, কিন্তু ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তার সঠিক লোকেশনের তথ্য আগে থেকে ছিল। তাই হামলা শুরু হতেই 3টি বাংকার ব্লাস্টার বোমাকে ফেলা হয়। এমনকি এই হামলায় খামেনি, তার পুত্রবধূ জামাতা ও অন্যান্য 3 থেকে 4 জন অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় সবাই একসাথে নিহত হন। যদিও ইরান শুরুতে এই পুরো বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছিল, কারণ তাদের আশা ছিল যে তাদের বাংকার এতটা গভীরে যেহেতু, তাই তিনি হয়তো নিরাপদে থাকলেও থাকতে পারে বা নিরাপদে বেরিয়ে আসবেন। তাই কাল দুপুর থেকে তারা ধ্বংসস্তূপ সরানোর অনুসন্ধানের কাজ নিয়ে নিয়োজিত ছিল। কিন্তু কাল গভীর রাত আনুমানিক 12টার কাছাকাছি সময়ে তারা আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের মৃতদেহ খুঁজে পায়, যার পর ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা করে দেন। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘোষণা করেন যে অবশেষে সকাল হতে হতে ইরানের সকাল তাদের সরকারের টিভি চ্যানেলের মাধ্যমে পুরো বিশ্বকে জানিয়ে দেয় যে আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এরপর কি হবে? ইরানের ভেতরে কি সরকার পরিবর্তন হয়ে যাবে? তাই যেমনটা আগে বলেছিলাম, আবারও বলছি, এর উত্তর হলো একেবারেই না। আপনারা এটা বুঝতে হবে যে ইরানের সাধারণত একনায়কতন্ত্র চলে না, বরং সেখানে ধর্মীয় একনায়কতন্ত্রের একটি পুরো সিস্টেম রয়েছে। অর্থাৎ সবকিছু একজন মানুষের ওপর নির্ভর করে না, তার নিচে একটি শক্তিশালী কাঠামো ও সংগঠন বিদ্যমান থাকে। আলী খামেনি নিজের মৃত্যুর অনেক আগে নিজের উত্তরসূরি নির্বাচন করে রেখে গিয়েছিল। তাছাড়া তিনি একটি শক্তিশালী ধর্মীয় কাউন্সিলও গঠন করে রেখেছিল। যদি সেই উত্তরসূরি লক্ষ্যবস্তু করা হয়, তবুও তার 7 থেকে 8 জন অত্যন্ত কট্টর ও প্রস্তুত উত্তরসূরি উপস্থিত আছেন এখন, যারা এখন খামেনির মতোই কঠোর আর শক্তিশালী চিন্তাধারা। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝেছেন যে আলী খামেনি এখন মূলত একটি প্রতীকে পরিণত হয়েছিল, কেননা তার বয়স 86 বছর হয়েছিল। তাই বেশিরভাগ দৈনন্দিন কাজ আর সিদ্ধান্ত তিনি নিজেই দেখতেন না, তার নামে সমস্ত কাজ তো হচ্ছিল। তাই তার চলে যাওয়া ইরানের কাজকর্মের ওপর খুব বেশি বড় একটা পার্থক্য পড়বে না। যারা আগে থেকে সিদ্ধান্ত নিচ্ছিলেন তখনও তারাই সিদ্ধান্ত নেবেন। তাই যারা ভাবছেন যে এখন ইরানের সফরকালে বদলে যাবে,
আমেরিকান সমর্থিত সরকার আসবে বা ট্রাম্প নিজের কোনো চামচাকে সেখানে বসিয়ে দেবেন, তারা পুরোপুরি ভুল। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আজ সকালে ইরানের রাষ্ট্রপতি স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে আমরা খামেনির উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া আগেই শুরু করে দিয়েছি। এর জন্য একটি 3 সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যার মাধ্যমে ইরানের রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও আয়াতুল্লাহ আলী খামেনি কর্তৃক গঠিত চিফ গার্ডিয়ান কাউন্সিলের শীর্ষ আয়াতুল্লাহ অন্তর্ভুক্ত আছেন। এই 3 জনকে মিলে একটি নতুন আয়াতুল্লাহর নাম দ্রুত ঘোষণা করতে হবে, যিনি খামেনির স্থলাভিষিক্ত হতে পারেন। তবে বর্তমানে সবচেয়ে আগে নাম আসছে আয়াতুল্লাহ আলী খামেনির বড় ছেলে মুজতবা খামেনির। এছাড়া তার অন্যান্য ঘনিষ্ঠ নেতাদের নামও আলোচনা রয়েছে। তবে আশা করা হচ্ছে যে আগামী কয়েক ঘন্টার মধ্যে নতুন উত্তরসূরির আনুষ্ঠানিক ঘোষণা করে দেওয়া হবে। এছাড়া ইরান সরকারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এখন আর কোনো ধরনের শান্তি প্রস্তাব নিয়ে কোনো আলোচনায় হবে না। এখন তো শুধু যুদ্ধ আর যুদ্ধ হবে, তাই দীর্ঘ আর নির্ণায়ক যুদ্ধ। এবং আমরা আলী খামেনির শাহাদাতের বদলায় আমেরিকা, ইসরায়েল আর পুরো আরব বিশ্বের কাছে থেকে এমনভাবে নেব যে আগামী বহু দশক পর্যন্ত পুরো বিশ্ব তা মনে রাখবে। অর্থাৎ আগামী কয়েক ঘন্টা ইরান পুরো আরব অঞ্চলে, বিশেষ করে সেই দেশগুলোতে যেখানে আমেরিকান সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে পাল্টা হামলা শুরু করে দিয়েছে। তাই যদি কেউ ভেবে থাকেন যে আলী খামেনির মৃত্যুতে যুদ্ধ শেষ হয়ে যাবে, তবে তিনি একেবারেই ভুল ভাবছেন। এখন তো শুধু ট্রেলার দেখানো হয়েছে, আসল সিনেমা এখন চালু করে দিয়েছে ইরান। তবে যেটাই হোক, এই মুহূর্তে পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। তবে আপনাদের বলে রাখি, ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিকে মারতে যে ডেডলি বা ধ্বংসাত্মক বোমকে ব্যবহার করা হয়েছে, এটা কোনো সাধারণ বোম নয়, যার হাত থেকে বিশ্বের কোনো শত্রু বাঁচতে পারবে না। হ্যাঁ, আমি এখানে কার কথা বলছি বলুন তো? আবারও বলছি, জিবিউ মানে গাইডেড বোম, যেটিকে আমেরিকার দ্বারা তৈরি করা। আর এটাই হলো বর্তমান বিশ্বের অন্যতম ধ্বংসাত্মক এমনকি শক্তিশালী একটা অস্ত্র, যা মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তুকে ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি কেন এমনকি কতটা ভয়াবহ তার কিছু মূল পয়েন্ট আপনাদের জানিয়ে দিই। প্রথমত, এটি মাটির গভীরে প্রবেশ করার ক্ষমতা, মানে ডিপ পেনিট্রেশন। সাধারণত বোমা কোনো শক্ত পৃষ্ঠে যেমন কংক্রিট বা মাটিতে আঘাত করলে সাথে সাথে ব্লাস্ট হয়ে যায়, কিন্তু বাংকার বাস্টারের বিশেষত্ব হলো এটি আঘাত করার সাথে সাথে ফাটে না। এর বাইরের খোলস অত্যন্ত শক্ত ধাতু দিয়ে তৈরি, যা একে কয়েক ফুট পুরু রিয়েনফোর্স কংক্রিট বা 100 থেকে 300 মিটার ফুটের বেশি মাটিতে ভেদ করে ভেতরে যেতে সাহায্য করে। তবে এর সবথেকে বিপজ্জনক দিক হলো এটি মাটির নিচে প্রায় 100 থেকে 300 ফুট পর্যন্ত এটি ভেতরে যেতে পারে। মডেল ভেদে আরও বেশি, যে বোমের মডেল যত বড় তার ধ্বংসাত্মক লীলা তত বড়। গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটায়, ফলে মাটির নিচে লুকিয়ে থাকা সেনা কমান্ড সেন্টার পুরোপুরি ধ্বংস হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে টাইট ফিউজ প্রযুক্তি। হ্যাঁ, এই বোমায় একটি স্মার্ট ফিউজ থাকে যা নির্ধারণ করে যে বোমাটি ঠিক কতক্ষণ পরে ফাটবে। এটি লক্ষ্যবস্তুর গভীরে পৌঁছানোর পর তবেই বিস্ফোরিত হয়। সবথেকে বড় প্রশ্ন হলো কেন এটি ভয়ঙ্কর? কারণ মাটির নিচে বিস্ফোরণ হওয়ার কারণে এটি বিশাল শকওয়েভ বা ভূমিকম্পন তৈরি করে। এর ফলে বাংকারের ভেতরে থাকা মানুষের হাড়গোড় গুঁড়োয় পরিণত হয়ে যেতে পারে, আর ভেতরের সমস্ত অক্সিজেনকে এক নিমেষে শেষ করে দেয়। জিবিউ 28 বা জিবিউ 57 এর শক্তি, এর যদি কথা বলি, তবে আমেরিকার তৈরি জিবিউ 28 বোমাটি অত্যন্ত শক্তিশালী। এটি 6 মিটার মানে 20 ফুট পুরো কংক্রিটকে ভেদ করতে পারে। তবে সবচেয়ে ভয়ঙ্কর হলো জিবিউ 57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেশন, যেটাকে সংক্ষেপে বলা হয় এমওপি। এটি প্রায় 30,000 পাউন্ড ওজনের একটি দানবীয় বোমা। এটি 200 ফুট মানে 60 মিটার পর্যন্ত মাটির নিচে গিয়ে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এতে রয়েছে আধুনিক গাইডেন্স সিস্টেম। জিবিউ মানে হলো এটি লেজার বা জিপিএস দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ কয়েক কিলোমিটার উপর থেকে ফেললেও এটি ঠিক ইঞ্চির মাপে তার লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। পালিয়ে বাঁচার এর হাত থেকে কোনো সুযোগই থাকে না। কেন এটি থেকে বাঁচা অসম্ভব জানেন? কারণ বাংকারের ভেতরে যে প্রচণ্ড বাতাসের চাপ তৈরি হয়, তাতে মানুষের ফুসফুসও ফেটে যায়। বিস্ফোরণের ফলে বাংকারের ছাদ বা দেওয়াল ধসে পড়ে ভেতরে থাকা সবাই জীবন্ত সমাধি লাভ করে। সাধারণ বোমা দিয়ে সেখানে কেবল ওপরে ধ্বংস হয়ে যায়, যেখানে বাংকার বাস্টার মাটির নিচে তৈরি করা সবচেয়ে নিরাপদ দুর্গকেও কবরস্থানে পরিণত করতে পারে। এটি আধুনিক যুদ্ধের এমন এক মরণাস্ত্র, যার হাত থেকে রক্ষা করা কোনো ঢাল এখনও পর্যন্ত মানুষের কাছে নেই। তো যেটাই হোক, যারা আল্লাহর বান্দাগণ যারা বলছিলেন আল্লাহ সব থেকে উত্তম বিচারকারী, আল্লাহ সব থেকে উত্তম সিদ্ধান্তকারী, আল্লাহ সবাইকে রক্ষা করবে, তাদেরকে বলে দিই আল্লাহ কি করবে সেটা আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু এই বোমের হাত থেকে কেউ বাঁচতে পারবে না।
যেটাই হোক, ইনফরমেশন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আপডেট ইন্ডিয়াকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।